নমস্কার, দ্য বং ভয়েসে আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবযানী। আজকে এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে কথা বলবো বলে দাঁড়িয়েছিলাম, বলতে গিয়েও যেন কিরকম একটা হচ্ছে, কারণ গত 2-3 দিন ধরে এমন কিছু খবর আমাদের সামনে আসছে, এমন কিছু ঘটনা আমাদের চোখের সামনে আসছে, যেগুলো আমাদেরকে খুব বিব্রত করছে। আমি আমি একদম আমার মনে হয় যে আপনারা যারা সামনে দেখছেন না, আপনারাও কোথাও না কোথাও এই ঘটনাগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন এবং কোথাও না কোথাও আপনাদেরও একটা অদ্ভুত খারাপ লাগা তৈরি হয়েছে। আমি জানি যে ফ্রিস্কেল স্ট্রিটে যে মানুষগুলো মারা গেছে, যে 9 জন মারা গেছে, রামপুরহাটে যে 9 জন মারা গেছে, তারা আমাদের আত্মীয় নন, তারা আমাদের কেউ হন না, তাদেরকে আমরা চিনিও না, জানিও না, কিন্তু তাদের মৃত্যুগুলো আমাদেরকে ছুঁয়ে গেছে, আমাদের আতঙ্কিত করেছে, আমাদেরকে কোথাও না কোথাও একটা অদ্ভুত ভয়ের শিকার আমরা হচ্ছি। এই ভয় এর আগেও আমরা বারবার পেয়েছি, আবারও পুনরাবৃত্তি ঘটাতে এবার কিন্তু একটা অন্য অন্য একটা জায়গা তৈরি হচ্ছে যে সরকার তো আমরা বদলাই, ছবিটা তো বদলায় না। যে হোটেলে এই মানুষগুলো গিয়েছিলেন, যে হোটেলে তারা উঠেছিলেন চিকিৎসা করাতে এসেছেন, তারা সুস্থ হবেন বলে, তারা প্রাণে বাঁচবেন, চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরবেন এই হোটেলে থেকে, কিন্তু পরিণতিটা কি হলো? একজন নিষ্পাপ শিশু, সেও চলে গেল। এতগুলো মানুষ যারা আর্তনাদ করেছে, চিৎকার করেছে, বারবার শুধু বাঁচার চেষ্টা করেছে, হয়তো যেটুকু পরিসর তারা পেয়েছে, যেটুকু জায়গা তারা পেয়েছে, সেই সমস্ত জায়গাগুলোকে তারা বারবার, মানে কি বলবো, বারবার ভাঙার চেষ্টা করেছে। যদি একটু পথ বেরোয়, অন্তত সেই পথ দিয়ে তারা বাইরে বেরিয়ে আসবে। এই মৃত্যুগুলো কতটা ভয়ঙ্কর বলুন তো? তিলে তিলে, দগ্ধে দগ্ধে মরা, দীর্ঘক্ষণ ধরে তারা বুঝতে পারছেন তারা তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন। কি আতঙ্ক! একেবারে একটা দুর্ঘটনা ঘটে কিছু উড়ে গেল, মৃত্যু, সেটাও খুব প্যাথেটিক। আর আরেকটা মৃত্যু যেটা এই ধরনের অগ্নিকাণ্ডে ঘটে, যে বারবার এই প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে যাওয়া, শুধুমাত্র একটু পথের খোঁজে, একটু একটা কি বলবো, একটা ফাঁক ফোকর, যেটা দিয়ে অন্তত নিজেকে বের করে আনা যায়, যেটা দিয়ে অন্তত আমাদের প্রিয়জনরা যারা আটকে আছেন তাদেরকে বাইরে বের করে আনা যায়, কিন্তু সেটা ঘটেনি। আরে ঘটবে কি করে? আপনারা তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে সমস্ত চ্যানেলে, সমস্ত নিউজ পেপারে যে ছবিগুলো আমরা দেখছি, যেটা সামনে আসছে, ভাবুন তো একবার। এই যে এই হচ্ছে বিল্ডিংটার ছবি, দেখুন একবার পেছনের দিককার ছবিটা, এটা এই হচ্ছে বিল্ডিং, তার পরিস্থিতিটা একবার দেখুন। এই যে তার, ইলেকট্রিকের তারগুলো এইভাবে গেছে। অনেক ক্ষেত্রে কিন্তু এই ধরনের আমরা পুরনো কলকাতার কিছু কিছু বাড়িতে বা যে যে অফিসগুলো রয়েছে পুরনো কলকাতায়, সেই সমস্ত অফিস চত্বরে গেলেই আমরা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হই। অনেক জায়গায় তো তার তুলে ঢুকতে হয়, বড় বড় সেখানে ব্যাংক আছে, অফিস আছে, মার্কেট আছে, সেই জায়গায় কিন্তু এই একই ছবি এখনো বর্তমান। আমরা এই ছবিগুলো কিন্তু কখনো বদলাতে পারিনি, সরকার বদলাতে পেরেছে, ছবি কিন্তু একই জায়গায় আছে, যে কারণে আমাদের প্রাণগুলো ঠিক এভাবেই অঝরে ঝরে যায়। আজ যারা চলে গেছেন, আমি আবারও বলছি, তারা আমাদের কেউ হন না, কিন্তু কাল আবারও কোনো ঘটনা এমন ঘটবে না যেখানে আমি বা আপনি থাকবো না, তার গ্যারেন্টি কে দেবে? দুর্ঘটনা ঘটতে পারে, কোথাও একটা অগ্নিকাণ্ড ঘটতে পারে, কিন্তু সেই অগ্নিকাণ্ড ঘটলে অন্তত ম্যাক্সিমাম প্রাণ বাঁচানোর একটা সম্ভাবনা তো তৈরি থাকবে। অন্তত পক্ষে যতজন আটকে আছেন তাদেরকে যথাসম্ভব বের করে আনা, যাতে ক্যাজুয়ালিটি কম থাকে, কিন্তু সেই ব্যবস্থার কথা তো ভাবাই হয় না। এই যে বিল্ডিংটা, সেই বিল্ডিংটার ভেতরে, এই একটা বিল্ডিং এ কতগুলো হোটেল আছে বলুন তো? এটা কি স্বাভাবিক? এই বিল্ডিং এ জানালা কি আদৌ আছে? আর এখনকার দিনের হোটেলের তো এটাই ছবি, আপনি জানালা পাবেন না, টোটালটাই কাঁচ দিয়ে মোড়া, অফিসেও কিন্তু তাই। আর রাখা হয় কি, মানে বলা না, কাগজপত্রে একটা এক্সিট, মানে বাইরে বেরিয়ে যাওয়ার, মানে কথা আমার জড়িয়ে যাচ্ছে, এটা ভাবতে গেলে আমি একটা আতঙ্কিত বোধ করছি। স্টিফেন কোটটা আমার ভীষণভাবে আমার মনে মানে একটা আতঙ্কের ছবি তৈরি করেছিল, সেই ছবিটা আজও আমার মুছলো না, এটা আমার সব থেকে বড় দুঃখ। মানুষ যখন একটা দেখে যে এই সিঁড়ি বা এই দরজা দিয়ে আমরা বাইরে বেরিয়ে যেতে পারবো, পেছনের দিককার কোনো পথ, সেই পথের দিকেই মানুষ ছুটে যায়। আর সেখানে গিয়ে কি দেখেন? সেটা পুরো জ্যাম করা রয়েছে, হয় সেখানে ড্রাম ফেলা, বা সেখানে কোনোভাবে তালা নেই, বা তালা থাকলেও এমন ভাবে আটকানো রয়েছে সেই পথ, খোলার কোনো সম্ভাবনা নেই কারণ চাবি নেই। তো লাভটা কি এই পথ রেখে? এই পথগুলো দিয়ে যদি পালানোই না যায়, কোনো দুর্ঘটনা ঘটলে, এরকম অগ্নিকাণ্ড ঘটলে, বা যে কোনো ঘটনা ঘটলে যদি বেরোনোর পথটাই আটকানো থাকে, তাহলে এই পথ রাখার দরকারটা কি? শুধুমাত্র কাগজে কলমে যখন তদন্ত হবে তখন আমরা দেখতে পাবো না, না পথ তো ছিল।
কিন্তু আদতে সেই পথ দিয়ে কেউই বেরোতে পারেননি। বেরিয়েছে কি? লাশ, দগ্ধানো, ঝলসানো, পুড়ে যাওয়া কতগুলো লাশ। ভয়টা কোন জায়গায় জানেন তো? দীর্ঘদিন ধরে না মিডিয়াতে আমরা রয়েছি, অনেক সময় এরকম ধরনের খবর যখন করি না, আপনারা বিশ্বাস করুন মানে ভেতরটা না কিরকম শুকিয়ে আসে। মনে হয় কি যারা আটকে আছেন তাদের পরিবারগুলো কি করছে? তারা পাগলের মতো মাথা ঠোকে যে আমার প্রিয়জন ওখানে আটকে আছেন, আমার সেই কাছের মানুষটা ওখানে আটকে আছেন, দোহাই কেউ বার করে আনুন। যে যাকে বিশ্বাস করেন, যে ঈশ্বরে বিশ্বাসী, যে আল্লাহ বিশ্বাসী, যে যাকে বিশ্বাস করেন তার কাছে মাথা ঠোকেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তাদের কাছেও বোধহয় খবরটা পৌঁছয় না। প্রাণগুলো কিন্তু আমরা আর ফিরে পাই না। আর ভয়ঙ্কর মৃত্যু, ভয়ঙ্কর। একবারে মৃত্যু হয়ে যাওয়া বোধহয় এর থেকে ভালো। এই দগ্ধে দগ্ধে তিলে তিলে দীর্ঘক্ষণ ধরে মৃত্যুর জন্য অপেক্ষা করা, এই সহ্য করা যায় না। আর এটা সহ্য করতে আর আমরা পারছি না। আমি আবারও বলছি, বর্তমান যে সরকার রয়েছে তাদের কাছে আমাদের একটাই আর্জি, ছবিটা বদলান, সার্বিকভাবে বদলান। কারণ এই দেখুন, এই যে এই মুহূর্তে আমরা যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি, এখন বাড়িটাকে সিল করে দেওয়া হয়েছে। এই হচ্ছে হোটেলের ছবি। আমরা সাধারণ মানুষ, আমাদের পক্ষে 5 স্টারে গিয়ে সবার থাকা সম্ভব নয়, তাই না? তো সাধারণ মানুষ কি করবেন? চিকিৎসা করাতে আসছেন বা যে কোনো কারণে যে কোনো হোটেলে উঠছেন নিজের পকেট অর্থাৎ বাজেটটা দেখে। তো ন্যাচারালি সবাই চায় একটু কম খরচে উঠবো, যেখানে অন্তত পক্ষে আমার একটু টাকা মানে কম খরচা হবে, আমার সব দিকটা আমি বুঝে বাজেট করে চলতে পারবো। চিকিৎসা করাতে এসছেন, তখন তাদের মাথায় তো এগুলো ঘুরছে, তাই না? শুধু চিকিৎসা কেন, ধরুন দূর দূরান্ত থেকে যারা এসছেন, কোনো কাজের খাতিরে এসছেন, এখানে এসে উঠেছেন, 2-3টে রাত্রি থাকবেন, তারপরে চলে যাবেন। সবাই তো একটু বাজেট ফ্রেন্ডলি ব্যাপারটা রাখতে চান, মানছি। কিন্তু এই হোটেলগুলো কি একেবারেই কম টাকায়, যে তারা মানে কোনো রকম ট্যাক্স দেন না, তাদের দিতে হয় না, তাদের সব মুকুব? তারা লাইসেন্স পাচ্ছে কি করে? আমাদেরও তো তাই প্রশ্ন। এই এই যে ছবিটা, সেটা বদলানোর পক্ষে কেউ কখনো সওয়াল করছেন না কেন? কিছু ঘটে গেল তারপর সামনে আসছে। এই হোটেলের মালিক যিনি, তিনি কি কিছুই আয় করেন না? কোথায় টাকাটা ঢালেন? মানে এই পরিষেবাটা হোটেল মালিকরা যেটা দেন, সেটা কি সত্যি যথাযথ পরিষেবা? কোথায় টাকা দিলে যারা বোর্ডার আসছেন, যারা উঠছেন হোটেলে, তাদেরকে পরিষেবা দিতে হয় না? তাদের প্রাণের সুরক্ষা দিতে হয় না? এটা কিন্তু খুব বড় একটা প্রশ্ন। নইলে দিনের পর দিন এই ব্যবসা চালাচ্ছেন কি করে, তাই না? এই দেখুন, ফরেন্সিক দল এখন এসেছে। এই ছবি আপনারা আগেও দেখেছেন, বিভিন্ন জায়গায় যখন এরকম ধরনের অগ্নিকাণ্ড ঘটে আমরা দেখি পুলিশ আসে, দমকল আসে, ফরেন্সিক টিম আসে, তারা তাদের কাজ সেরে চলে যান। অনেক তদন্ত হবে, অনেক ইনভেস্টিগেশন হবে, কিন্তু আখেরে আমাদের লাভটা কি হবে? আমাদের প্রাণের দামটা কে দেবে? আসুন, বর্তমান পুরমন্ত্রী অগ্নিমিত্রা পল তিনি কি বলছেন? তিনি কিন্তু আমাদের মতোই প্রশ্নগুলো তুলেছেন, কারণ তিনি সবে সবে মন্ত্রী হয়েছেন, তারও বোধহয় এখানে লেগেছে। তিনিও মৃত্যুটা মেনে নিতে পারছেন না, তিনিও আমাদের মতো প্রশ্নগুলো তুলেছেন। কিন্তু ভয়টা কোথায় জানেন? ভয়টা এই জায়গায়, তিনিও আগের মন্ত্রীদের মতো কয়েকটা বছর, কয়েকটা দশক যদি থেকে যান, তাহলে ছবিটা কি আদৌ বদলাবে? আমি একটু আমার যিনি আরেক প্রতিনিধি রয়েছেন তাসমিনা, ওকে ডেকে নিচ্ছি। তাসমিনা, একটু এদিকে চলে এসো। আমরা সকালেও আজকে একটা লাইভ করেছিলাম, এবং এই মুহূর্তে আমি তোমার কাছে, দেখো, তিনি ঠিক আমাদের প্রশ্নগুলো, মানে অগ্নিমিত্র পল যে প্রশ্নগুলো করেছেন না, আমাদের মনের প্রশ্নগুলো একটুখানি যদি বলো যে তিনি ঠিক কি কি বলেছেন একবার। এই মানে একেবারে টেনশনে দিয়ে আজকে আমরা দেখলাম যে পুরমন্ত্রী তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু পুরনো যে সরকার, অর্থাৎ আমি তৃণমূল কংগ্রেসের কথাই বলছি, যে তার আমলে এই ঘটনা বা এই বিল্ডিং গুলো অনুমোদন করা হয়েছে, এই অভিযোগটা কিন্তু আজকে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি বলেছেন যে নতুন সরকারের বয়স মাত্র 100 দিন, সেক্ষেত্রে সব চিহ্নিত করা এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব হয়নি। আমার জায়গায় আগে যিনি ছিলেন উনি কি করেছেন, অর্থাৎ আমার কোথাও গিয়ে মনে হচ্ছে উনি ফিরহাদ হাকিমকে সরাসরি ইঙ্গিত করেছেন যে ফিরহাদ হাকিম তিনি আগে তো আমাদের পুরমন্ত্রী ছিলেন, তিনি কি করেছেন, এই বিল্ডিং গুলো তৈরিতে অনুমোদন কে দিয়েছে,
ট্রেড লাইসেন্স কে দিল, এই প্রশ্নটা কিন্তু আজকে পুরমন্ত্রী তিনি করেছেন। এবং একই সঙ্গে সিএসসি কি করে অনুমতি দিল, এই প্রশ্ন কিন্তু আজকে পুরমন্ত্রী করেছে। এবং এই প্রশ্নগুলো কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, যে গত 15 বছর ধরে তৃণমূল ছিল, বাম জামানাতেও এই আমি পরিবর্তন একটা আমরা কথা দেখিনি। বলি তোমাকে, হুম। আমার এখানে আরেকটা প্রশ্ন আমার মনে হচ্ছে। দেখো, তুমি ফিরহাদ হাকিমের কথা বললেন, হুম। অর্থাৎ আগের প্রাক্তন পুরমন্ত্রী। পুরমন্ত্রী। তো প্রাক্তন পুরমন্ত্রীর দিকে আঙুল ওঠাটা খুব স্বাভাবিক। ওনারা সবেমাত্র 2-3 মাস হয়েছে এসেছেন, তাদের পক্ষে তো সবটা এখনো খতিয়ে দেখা সম্ভব হয়নি। একেবারে। কিন্তু যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে, প্রাক্তন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি কিন্তু এখন ভালো তৃণমূলে যোগ দিয়েছেন। তাহলে প্রশ্নগুলো তুলে শুধুই কি আমাদেরকে ভোলানো হবে, নাকি একেবারে। কাজের কাজ হবে? এখানেই তোমার কাছে আসবো যে পুরমন্ত্রী তিনি আজকে বলেছেন যে সমস্ত রিপোর্ট আমরা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে জমা দেবেন। কিন্তু তোমার প্রশ্নটা কিন্তু যথার্থ, যে যেহেতু ফিরহাদ হাকিম তিনি এই মুহূর্তে ঋতব্রতদের দলে রয়েছে, ভালো তৃণমূল বলে তকমা, সেখানে পুরমন্ত্রীর জবাবদিহি কতটা কার্যকরী হবে সেটা তো অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু শুধু পুরমন্ত্রী নয়, আমাদের মতো সাধারণ মানুষের প্রশ্ন, যে কতদিন এইরকম মৃত্যু মিছিল দেখবে আমাদের গোটা রাজ্যবাসী। তার কারণ সম্প্রতি আমরা দেখেছি যে তারাতলাতেও একটা বিপর্যয় ঘটেছিল, যেখানে বিল্ডিং অনুমোদন ছিল না এবং সেই বিল্ডিং তৈরি হয়েছিল ভেঙে পড়ে। আর আজকে তো একটা ভয়াবহ ঘটনা ঘটলো। মজার বিষয়টা কি জানেন, যে হোটেলটাতে আগুন লেগেছে তার আশপাশের হোটেলগুলোকে বা আশপাশের বিল্ডিং গুলোকে তাকিয়ে দেখবেন তো একই ছবি। আমাদের একটা সব থেকে বড়, আমার মনে হয় আমাদের নয়, সব থেকে বড় চ্যালেঞ্জ এখন এই সরকারের কাছে, যে আজ অগ্নিমিত্রা দেবী তিনি যেটা বললেন, মাননীয় মন্ত্রী যেটা বললেন, যে প্রশ্নগুলো তুললেন, সেই প্রশ্নগুলোই তারা নিজেরাই ওয়াকিবহাল থাকবেন তো? একেবারে। তারা এই চিত্রটা বদলাতে পারবেন তো? আজ না হয় 2-3 মাস, কিন্তু যখন 2 বছর 3 বছর কেটে যাবে, এই ছবিটা শহরের বদলাবে তো? শহর কেন, যে কোনো জায়গায় যখন পারমিট দেওয়া হচ্ছে, যখন লাইসেন্স দেওয়া হচ্ছে, যে কোনো বিল্ডিং এর ক্ষেত্রে, যে কোনো কারখানার ক্ষেত্রে, যে কোনো মার্কেটের ক্ষেত্রে, এই ছবিগুলো বদলানোর প্রচেষ্টা কি হবে? নাকি এমনকি শুধু বসতি এলাকার ক্ষেত্রেও? প্রাণ তো সব জায়গাতে রয়েছে, তাই না? শুধুমাত্র যেখানে ঘটলো সেখানেই প্রাণ ছিল তা তো নয়। সর্বত্র আজ আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, আপনি যেখানে বসে দেখছেন, প্রত্যেকটা জায়গার সুরক্ষার দায়িত্ব কোনো না কোনো ভাবে কিন্তু বর্তায় সেখানকার এলাকার যারা জনপ্রতিনিধি রয়েছেন তাদের ওপর। তাদের চক্ষু আড়াল কিছু নয়, তারা সবটাই জানেন। তারা জানেন বলেই গত 15 বছর ধরে যেটা ঘটেছে, বা তার আগের 34 বছরে যেটা ঘটেছে, সেটার পরিণতি বা পরিণাম আমাদেরকে ভুগতে হয়েছে। তাই এই সরকারের কাছে আমাদের একান্ত অনুরোধ, যে শুধুমাত্র বলে নয়, আপনারা কাজে দেখান। কি বলো? একেবারেই তাই। তার কারণ এখানে কিন্তু অনেক মিডলম্যান জড়িয়ে থাকবে। যে প্রশ্নটা বারবার উঠছে যে কেন, কোন স্বার্থে এই বিল্ডিং গুলো অনুমোদন দেওয়া হলো? তার মানে নিশ্চয়ই টাকার কথা হয়েছে এখানে। টাকা না হলে তো এই বিল্ডিং তৈরি করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে এখানে একাধিক মিডলম্যানের কাজ করেছে। তার মানে কি তাদেরকেও গ্রেপ্তার করতে হবে? শুধু যে হোটেলের মালিককে গ্রেপ্তার করে দায়সারা একটা দেখিয়ে দেওয়া? আমাকে একজন বলছিলেন যে যদি ঠকবাজতে গা উজাড়, কথাটার মানেটা সত্যি খুব তাৎপর্যপূর্ণ। কারণ এখন যদি ওনারা যেটা বলছেন তাতে ওনাদের যে বক্তব্য তাতে যদি আমল করেন, মন্ত্রী যে বললেন যে অগ্নিমিত্রা দেবী, তাতে যদি আমল করেন তাতে দেখা যাবে পুরো কলকাতায় পরিষ্কার হয়ে যাবে, মানে কোনো হোটেলই রাখা সম্ভব হবে না। কিন্তু নিশ্চয়ই আধুনিক যুগে দাঁড়িয়ে আমরা এটা আশা রাখতে পারি, হয়তো খানিকটা ব্যয় সাপেক্ষ হবে, তবে কোনো না কোনো পথ বেরোবে। আমরা চাইছি না কারো ব্যবসা বন্ধ হয়ে যাক, কিন্তু আমরা চাইছি আমাদের প্রাণগুলো এভাবে যেন ঝরে না যায়। একেবারে এই জায়গা থেকে দাঁড়িয়ে একটাই অনুরোধ মন্ত্রীদের কাছে, বর্তমান সরকারের কাছে, আপনারা চোখ খোলা রাখুন, আপনারা মুখে যেটা বলছেন সেটা কাজে করে দেখান। এই বাংলার মানুষ শুধু এটুকুই চায়।